আজ দেখ, আজ যেটা পড়বো সেটা হচ্ছে কি বার্নলির উপপাদ্য বা বার্নলির নীতি বলা হয়। এটা আগের দিন সান্দ্রতাটা পড়েছিলাম, সান্দ্রতা অব্দি আগের দিন পড়া হয়েছিল। আজকে যেটা পড়বো সেটা হলো কি বার্নলির উপপাদ্য। ঠিক আছে, বার্নলির উপপাদ্য বা বার্নলির নীতিও বলা হয়ে থাকে, বার্নলির উপপাদ্য। তো বার্নলির নীতি বা বার্নলির উপপাদ্যটা এটা কিন্তু ভালো করে বুঝবি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই বার্নলির নীতিটা বোঝার জন্য তোকে সান্দ্রতা আর পৃষ্ঠটান যেটা পড়িয়েছি সেটা ভালো করে জেনে রাখতে হবে, তা না হলে বুঝতে পারবি না। তো যাই হোক, তো এই হলো বার্নলির নীতি। তো বার্নলি বলে একজন ছিল গণিতবিদ, যে কিনা ওই বার্নলির নীতি তৈরি করেছিল। তো বার্নলির নীতিটা কি সেটাই এবার দেখব। বার্নলির নীতিটা কি অ্যাকচুয়ালি, বার্নলির নীতিটা কি? আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আদর্শ প্রবাহী কাদেরকে বলা হয়? প্রবাহী কি আমরা জানি? অবশ্যই জানি। প্রবাহী হলো কি? প্রবাহী হলো হচ্ছে যারা কিন্তু তরল এবং গ্যাস, যারা মানে আর কি প্রবাহিত হতে পারে তাদেরকেই আমরা প্রবাহী বলে থাকি। তো আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখ প্রবাহটা কি সেটা আগের দিন বলেছিলাম। ধারারেখ প্রবাহ হলো এমন একটা প্রবাহ, এমনি তো আমরা সান্দ্রতার ক্ষেত্রে পড়েছিলাম। সান্দ্রতার ক্ষেত্রে কি পড়েছিলাম? যদি একটা তরল একটা নলের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু সেই তরলটা বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়, তরলটা বা গ্যাসটা বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়। এটাকে আমি সান্দ্রতা বলেছিলাম। তো যাই হোক, এই যে তরল যাওয়ার সময় বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায় বা গ্যাস যাওয়ার সময় বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দুটো প্রবাহ পড়েছিলাম। একটা হলো হচ্ছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, আর একটা ছিল হচ্ছে অশান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহটা কি পড়েছিলাম? ধারারেখ প্রবাহটা আমি আরেকবার বলে দিচ্ছি। ধারারেখ প্রবাহটা যেটা পড়েছিলাম সেটা হলো কি, তুই এই যে তরল ধর নল, এই নলের মধ্যে দিয়ে ধর তরলটা প্রবাহিত হচ্ছে। তো এই নলের মধ্যে দিয়ে যদি তরলটা প্রবাহিত হয়, তো বিভিন্ন স্তরে বিভাজিত হয়ে গেছে। তো তুই যে কোনো একটা পয়েন্টে, ধর আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট তুই যদি নিয়ে নিস, তোর নিজের ইচ্ছা মতো তুই সেটা নিতে পারিস। তাহলে ওই যে কোনো একটা পয়েন্টে প্রবাহীর বেগের মান আর অভিমুখ যদি সমান থাকে, প্রবাহীর বেগের মান আর অভিমুখ মানে এই পয়েন্টে যে বেগের মান আর অভিমুখ, অন্য তুই আর একটা পয়েন্ট নে, সেখানে কিন্তু বেগের মান আর অভিমুখ সেম থাকবে, তবেই তাকে সেই প্রবাহীর গতিটাকে আমরা ধারারেখ প্রবাহ বলতে পারবো। ধারারেখ প্রবাহ মানে কিছুই আর নয়, তুই একটা পয়েন্ট নিলি, সেখানে তুই বেগের মান আর অভিমুখটা তুই দেখলি, সেখানে তুই প্রবাহীর বেগের মান আর অভিমুখটা দেখলি। এবার এইখানেতেও তুই আর একটা পয়েন্ট নিলি, সেখানেও যদি বেগের মান আর অভিমুখ সেম হয়, এছাড়াও তুই ধর আর একটা পয়েন্ট এখানে নিলি, সেখানেও তুই বেগের মান আর অভিমুখ সেম পেলি, আরও একটা পয়েন্ট নে, সেখানেও তুই বেগের মান আর এক পেলি, এখানে আর একটা পয়েন্ট নে, সেখানেও তুই প্রবাহী বেগের মান আর অভিমুখ একই পেলি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রবাহটাকে আমরা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বলতাম। যদি যে কোনো প্রতিটি বিন্দুতে যে কোনো রকমভাবে চুজ করা প্রতিটা বিন্দুতে যদি তুই প্রবাহের মান আর অভিমুখ সেম দেখিস, তাহলে তুই জানবি যে প্রবাহটা ধারারেখ প্রবাহ। এটা আমরা পড়েছিলাম, এটা আমি তোদেরকে বলেছিলাম যে যদি প্রতিটা বিন্দুতে বেগের মান আর অভিমুখ অপরিবর্তিত থাকে, তাহলেই তাকে বলবো আমরা ধারারেখ প্রবাহ। এটাকে যদি এক কথায় বলতে হয়, যদি বেগ অপরিবর্তিত থাকে, বেগের মান আর অভিমুখ দুই অপরিবর্তিত থাকলো মানে এটা কি? বেগটা অপরিবর্তিত থাকলো। তাহলে বেগ যদি প্রতিটা বিন্দুতে অপরিবর্তিত থাকে, তাহলেই তাকে বলবো হচ্ছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, আর না থাকলে তাকে বলবো অশান্ত প্রবাহ। তো এই দুটো পড়েছিলাম। তো এখানে যা কিছু পড়বো, এখানে কিন্তু এইখানে এই বার্নলির নীতিটা কিন্তু ধারারেখ প্রবাহের উপর নির্ভরশীল। আদর্শ প্রবাহীর ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপশক্তি ধ্রুবক হবে। মানে একটা আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, তো একটা আদর্শ প্রবাহী আছে যার প্রবাহটা কিনা ধারারেখ প্রবাহ। আদর্শ প্রবাহী মানে আর কি তরল আর গ্যাসের কথা বলছে, তাহলে একটা আদর্শ একটা প্রবাহীর যদি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কি বলছে, যে কোনো একটা বিন্দুতে, ধর আমি এই বিন্দুটার কথা বলছি, তো যে কোনো একটা বিন্দুতে প্রতি একক আয়তনে পরিবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি ধ্রুবক। এখানে তিন প্রকার শক্তির কথা বলা হয়েছে। একটা হলো হচ্ছে স্থিতিশক্তি, আর একটা হলো হচ্ছে গতিশক্তি, আর একটা হলো হচ্ছে চাপ শক্তি। তাহলে এই তিনটে শক্তি যদি কোনো একটা বিন্দুতে ধ্রুবক হয়ে যায়, তখন আমরা বলবো যে
তখন আমরা বলবো যে এটাই বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির নীতি। তাহলে বার্নৌলির নীতি বা বার্নৌলির উপপাদ্য বলতে কি বোঝাচ্ছে? এখানে বার্নৌলির নীতি বা বার্নৌলির উপপাদ্যটা হলো কোনো একটা আদর্শ প্রবাহীর ক্ষেত্রে, সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, ধারারেখ প্রবাহ মানে প্রতিটা বিন্দুতে বেগের মান সেম, তো প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সেম হলে তাকে ধারারেখ প্রবাহ বলে। তো আদর্শ প্রবাহীর ক্ষেত্রে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে, ধর এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, যে কোনো জায়গায় একটা তুই বিন্দু নিলি, প্রতিটা বিন্দুতে একক আয়তনে, মানে আয়তনটা যা হবে সেটা হবে কিন্তু এক একক আয়তনের ক্ষেত্রে। এখানে যেটা প্রযোজ্য সেটা হলো কিন্তু এক একক আয়তনের ক্ষেত্রে। তো একক আয়তনেতে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি যদি ধ্রুবক হয়, একক আয়তনের ক্ষেত্রে যদি গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি ধ্রুবক হয়, তাহলে একদম পাতিকতায় বলতে গেলে প্রতিটা বিন্দুতে চাপ শক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, মানে ধর এই বিন্দুতে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, ঠিক আছে? তাহলে এই যে এই বিন্দুতে কি শক্তি আছে? স্থিতিশক্তি আছে। এই বিন্দুতে কি শক্তি আছে? চাপ শক্তি আছে। এই বিন্দুতে কি শক্তি আছে? গতিশক্তি আছে। তাহলে এই বিন্দুতে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি কি হবে? ধ্রুবক হবে। ধ্রুবক মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা হবে যার মান কিন্তু পরিবর্তনশীল নয়। ধ্রুবক মানে সেটা কিন্তু পরিবর্তনশীল নয়, যার মান পরিবর্তন হয় না, সেটাই ধ্রুবক। তাহলে প্রতিটা বিন্দুতে, তো এই বিন্দুতে যেটা স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, আর এখানেও কিন্তু স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তিটা ধ্রুবক, এখানেও কিন্তু স্থিতিশক্তি প্লাস চাপ শক্তিটা ধ্রুবক, এখানেও স্থিতিশক্তি প্লাস চাপ শক্তিটা ধ্রুবক। মানে যে কোনো তুই পয়েন্ট নে না কেন, আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তুই যে কোনো পয়েন্ট নে ওই প্রবাহীর গতিপথের মধ্যে, প্রতিটা পয়েন্টেই তুই এই স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তির সমষ্টিটা ধ্রুবক পাবি, ঠিক আছে? মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি এই বিন্দুতে যা হলো এই বিন্দুতে তাই হবে, এই বিন্দুতে তাই হবে, এই বিন্দুতেও তাই হবে, এই বিন্দুতেও তাই হবে, এই বিন্দুতেও তাই হবে। এটা মানে কি? মানেটা দাঁড়ায় মানে এই বিন্দুতে তোর যা স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, এই বিন্দুতেও কিন্তু তোর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তিটা একই, এই বিন্দুতেও সেম। কিন্তু এখানে একটা কথা তোকে ভালো করে জানতে হবে, যেটা এখানে কিন্তু আমি বারবার বলছি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, মানে এই তিনটে যোগফল, তিনটে শক্তির যোগফল এখানে তিনটে শক্তির যোগফলের সাথে সমান। তার মানে কিন্তু কখনোই এটা নয় যে এখানে যত স্থিতিশক্তি এখানেও সেই স্থিতিশক্তি, এখানেও সেই স্থিতিশক্তি, এখানেও সেই স্থিতিশক্তি, এটা কিন্তু নয়। এখানে যত গতিশক্তি এখানেও তত গতিশক্তি, এটা কিন্তু কখনোই নয়। এখানে যা চাপ শক্তি এখানে তো চাপ শক্তি নাও হতে পারে, ঠিক আছে? এখানে যা গতিশক্তি এখানে তা গতিশক্তি নাও হতে পারে, এখানে যা স্থিতিশক্তি এখানে তা স্থিতিশক্তি নাও হতে পারে। তাহলে এখানে তিনটে শক্তির যোগফলটা ধ্রুবক, মানে তিনটে শক্তির যোগফলটা কিন্তু সেম। তার মানে কিন্তু কখনোই এটা নয় যে তারা আলাদা আলাদা করেও সমান, মানে এই বিন্দুতে যে স্থিতিশক্তি এই বিন্দুতেও স্থিতিশক্তিটা সেম, এটা কখনোই নয়। এই বিন্দুতে যেটা গতিশক্তি এই বিন্দুতে সেটা গতিশক্তি, সেটা কখনোই নয়, হতেও পারে নাও হতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে এই যে বিন্দুতে স্থিতিশক্তি আলাদা আলাদা করে, গতিশক্তি আলাদা আলাদা করে আর চাপ শক্তি আলাদা আলাদা করে সমান, এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে তিনটে সমষ্টিটা ধ্রুবক। মানে এইখানে স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি প্লাস গতিশক্তি যা, এখানেও স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি প্লাস গতিশক্তি তাই, এখানেও তাই, এখানেও তাই, কিন্তু এরা আলাদা আলাদা করে সমান কখনোই নয়। মানে এইখানে যত স্থিতিশক্তি এখানে তার স্থিতিশক্তি নাও হতে পারে, গতিশক্তিটাও নাও সেম হতে পারে, চাপ শক্তিটাও সেম নাও হতে পারে, কিন্তু যোগফলটা সেম। তোকে এটা বুঝতে হবে। আমি উদাহরণ দিয়ে তোকে বলছি, ধর এই বিন্দুটার নাম এ আর এই বিন্দুটার নাম বি, আমি তোকে একটা জাস্ট নর্মাল উদাহরণ দিচ্ছি যাতে তুই বুঝতে পারিস। তো এই এ বিন্দুতে চাপ শক্তিটা যদি 2 হয় আর চাপ স্থিতিশক্তিটা যদি ধর 3 হয় আর গতিশক্তিটা যদি তোর ধর 5 হয়, তাহলে কি এটা হচ্ছে চাপ শক্তি, এটা হলো হচ্ছে তোর স্থিতিশক্তি, এটা হলো তোর হচ্ছে গতিশক্তি। তাহলে তিনটের যোগফল কত হলো? 5 আর 3 8 আর 2 10। এটা হলো হচ্ছে এ বিন্দুর স্থিতিশক্তি, এটা হলো এ বিন্দুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি, ঠিক আছে? এবার আমি বি বিন্দুর কথা যদি তুই বলি, বি বিন্দুতে ধর আমি স্থিতিশক্তি নিলাম 3 প্লাস
ধর বি বিন্দুতে, এটা প্রথমটা আমি নিয়েছিলাম চাপ শক্তি, স্থিতিশক্তি নয়, তাহলে এটা হচ্ছে কি চাপ শক্তি, এটা হলো কি স্থিতিশক্তি, এটা হলো গতিশক্তি, এটা এ বিন্দুর ক্ষেত্রে। আর বি বিন্দুর ক্ষেত্রে কি, বি বিন্দুর ক্ষেত্রে 3টা হলো হচ্ছে চাপ শক্তি, 2টা হলো হচ্ছে স্থিতিশক্তি, আর আর তোর 5টা হলো হচ্ছে তোর গতিশক্তি। তাহলে এইখানে তুই দেখ, এ বিন্দুতে স্থিতিশক্তি, এ বিন্দুতে চাপ শক্তি কত 2, কিন্তু বি বিন্দুতে চাপ শক্তি কত 3, তাহলে দুটো নিশ্চয়ই সেম নয়, দুটো নিশ্চয়ই সেম নয়। এখানেও যোগফলটা কিন্তু 10, এখানেও যোগফলটা 10, এখানেও যোগফলটা 10, কিন্তু এখানে এটা চাপ শক্তিটা হলো 2, এখানে চাপ শক্তিটা হলো 3, এখানে স্থিতিশক্তিটা হলো 3, এখানে হচ্ছে স্থিতিশক্তিটা হলো 2, কিন্তু এখানে গতিশক্তি যায়, এখানেও গতিশক্তি যায়। তাহলে দেখতেই পাচ্ছিস যে যোগফলটা সমান হলে তারা আলাদা আলাদা করে সমান হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন এখানে 5 গতিশক্তি, এখানেও 5 গতিশক্তি, এটা কিন্তু সমান হয়েছে, কিন্তু এখানে দেখ স্থিতিশক্তি আর চাপ শক্তি দুটো সমান হয়নি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এ আর বি বিন্দুর চাপ শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই 3টে যোগফলটা ধ্রুবক, এরা আলাদা 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 করে সমান হতেও পারে আর নাও হতে পারে। তার সাথে এখানে কিন্তু কোনো কানেকশানই নেই যে আলাদা আলাদা করে সমান হবে। তাহলে এখানে এই কথাটার অর্থ হলো 3টে যোগফল এই বিন্দুতে যা, এখানেও 3টে যোগফলটা তাই, কিন্তু আলাদা আলাদা করে কখনোই নয়। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে বার্নৌলির নীতির ক্ষেত্রে যেটা বুঝলাম সেটা হলো কি, বার্নৌলির নীতিটা হলো আদর্শ প্রবাহীর ক্ষেত্রে ধারারেখ প্রবাহর জন্য প্রতিটা বিন্দুতে প্রতি একক আয়তনেতে যে কোনো একটা তুই বিন্দু নিতে পারিস কিন্তু তোর নিজের ইচ্ছা মতো। তো প্রতি একক বিন্দুতে, যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনেতে চাপ শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তিটা, চাপ শক্তিটা, স্থিতিশক্তিটা, ওই 3টে যোগফলটা কিন্তু সবসময় ধ্রুবক হবে। কি বললাম নিশ্চয়ই বোঝা গেছে। তো গতিশক্তিটা কি হয়, গতিশক্তির ফর্মুলা তো আমাদের জানা আছে, যদি জানা না থাকে তাও একবার বলে দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তিকে আমরা কি বলি, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু এখানে হাফ এম ভি স্কোয়ার দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এখানে আমাকে দেখতে হবে প্রতি একক আয়তনে কি গতিশক্তিটা থাকছে, প্রতি একক আয়তনে কি স্থিতিশক্তিটা থাকছে, প্রতি একক আয়তনে কি চাপ শক্তিটা থাকছে, ওই প্রতি একক আয়তনেরটা হিসেব করতে হবে। আমি এখানে যা খুশি হিসেব করতে পারবো না, তাহলে এখানে প্রতি একক আয়তনের কথা হিসেব করতে হবে, ঠিক আছে। এখানে বইয়েতে বলেছে, দেখ মনে করো অসম প্রস্থচ্ছেদের কোনো একটি নলের মধ্যে দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে, ধাররেখার ওপর কোনো একটি বিন্দুতে তরলের বেগ ভি, তরলের বেগটাকে ধরেছে ভি, আমি বইয়ের সাথে সমান করছি যাতে তোরা বুঝতে পারিস। বেগটাকে আমরা ভি ধরি, আমরা নর্মালি বেগকে ভি ধরি। আচ্ছা, তাহলে তরলের বেগটা ভি, তাহলে একক আয়তনে গতিশক্তিটা হলো হাফ রো ভি স্কোয়ার। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বটাকে রো ধরেছে, ঘনত্ব নিশ্চয়ই আর কিছু বলার নেই, ঘনত্ব নিশ্চয়ই কিছু বলার নেই, কারণ ভর বাই আয়তন খুব ভালো করে জানিস। আমি এখানে যদি আরেকটু ভেঙে দিই, কেন এখানে বলছি আমি শুনে নে। তো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, এ বিষয়ে কিছু বলার নেই, এ ছোট থেকে পড়ে আসছিস, বহুবার বলেছি। তো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এই যে ভর বাই আয়তন, ঘনত্ব মানে যেটা দাঁড়ালো ভর বাই আয়তন, তো এই ভর বাই আয়তনের ক্ষেত্রে কি, এখানে তো আয়তনটা এক একক আয়তন, সংজ্ঞাতেই আমি নীতিতেই আমরা বলেছি, উপপাদ্যতেই আমরা বলেছি প্রতি একক আয়তনের জন্য, প্রতি একক আয়তনের জন্য পরিষ্কার বলা আছে। তাহলে আয়তনের জায়গায় যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে কি হলো, দেখ ঘনত্ব সমান ভর বাই 1, তার মানে হলো কি ঘনত্ব সমান ভর, ঘনত্ব সমান ভর। তাহলে ঘনত্বটা ভরের সাথে সমান হয়ে যাবে কখন, যখন আয়তনটা 1, আয়তনটা কত 1। কেন আয়তনটা 1, কারণ উপপাদ্যতেই বলেছে প্রতি একক আয়তনেতে, যা করব প্রতি একক আয়তনেতে করতে হবে। তাহলে আয়তনটা প্রতি একক বলেছে, তাই আমি আয়তনের জায়গায় 1 বসিয়ে দিয়েছি। তাহলে আয়তনটা 1 যেহেতু বলেছিল উপপাদ্যে, তাই আমি আয়তনের জায়গায় 1 বসিয়ে দিলাম। আয়তনের জায়গায় 1 বসিয়ে দিলে কি হলো, ঘনত্ব সমান ভর বাই 1, তাহলে ঘনত্ব সমান ভর, তাহলে ভরও যা ঘনত্বও তাই, একক আয়তনের ক্ষেত্রে ভরও যা ঘনত্বও তাই, সেটাই দাঁড়ালো এখানে তাই দাঁড়ালো। আয়তনটা যদি 1 হয়ে যায়, তাহলে ভর আর ঘনত্বটা কিন্তু সেম হয়ে গেল। তাহলে এখানে ঘনত্বটা রো, মানে এখানে ঘনত্ব যেটা রো ধরেছি এটাই কিন্তু ভর, কারণ এটা একক আয়তনের ক্ষেত্রে, কারণ এই সবে দেখেছি একক আয়তনের ক্ষেত্রে ভর আর ঘনত্ব সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা ঘনত্ব আমরা দেখছি, তাহলে সেটাই কিন্তু ভর, যেহেতু এটা একক আয়তনের ক্ষেত্রে। তাহলে এই জায়গাটা তুই ভালো করে বুঝতে পেরেছিস কি, দেখ তোরা এই জায়গাটা ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছিস যে ঘনত্বটা কি, ঘনত্বটা হলো রো। তাহলে ঘনত্বটা যদি রো হয়, তাহলে ভরটা রোই হবে,
কারণ কি, একক আয়তনের ক্ষেত্রে আমরা পড়ছি। তাহলে বোঝা গেল। এবার আমি তোকে কি বললাম, গতিশক্তির কি ফর্মুলা, হাফ এমভি স্কোয়ার। আগেও আমি লিখেছিলাম, লিখে কেটে দিয়েছিলাম, কারণ এটা আমাকে একক আয়তনে বার করতে হবে তাই। তো এখানে ফর্মুলাটা তো সেম থাকবে, হাফ এমভি স্কোয়ার। তো এখানে এমটা কি, এমটা তো ভর, এখানে এমটা কি, এমটা তো ভর। তো এখানে ভরটা কত, ঘনত্ব। এখানে ভর আর ঘনত্ব সেম, তো দেখতে পাচ্ছিস তো ভর আর ঘনত্ব সেম। তাহলে এখানে ভর সমান ঘনত্ব, তার মানে ঘনত্ব সমান কি ধরেছি, রো। তাহলে এখানে ভরের জায়গায় কি বসাবো, রো বসাবো। আর বেগ তো ভি ধরেছি, তাহলে ভি স্কোয়ার। তাহলে গতিশক্তিটা এলো হাফ রো ভি স্কোয়ার। তাহলে গতিশক্তিটা কেন হাফ রো ভি স্কোয়ার হলো, নিশ্চয়ই বোঝা গেছে। কারণ একক আয়তনে ঘনত্ব আর ভর সেম হয়ে যায়, সেই জন্যই রোটা ওটাই ঘনত্ব, ওটাই ভর, তাই ভরের জায়গায় আমি রো বসিয়ে দিয়েছি। হাফ এমভি স্কোয়ারে এই এম এর জায়গায় আমি রো বসিয়েছি, কারণ এম আর রো এখানে কিন্তু সেম, সেই জন্য আমি বসিয়েছি। এবার হচ্ছে কি স্থিতিশক্তি, স্থিতিশক্তির ফর্মুলা কি, এমজিএইচ। স্থিতিশক্তির কি ফর্মুলা, এমজিএইচ। এমজিএইচ হলো স্থিতিশক্তির ফর্মুলা। গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এমজিএইচ। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণের কথা বলছি আমি। তাহলে এবার দেখ, তুই এখানে স্থিতিশক্তিটা বার করব, আমাকে তো তিনটে শক্তি বার করতে হবে, গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি, তাই তো। আমাকে তিনটে জিনিস বার করতে হবে। গতিশক্তিটা বার করা হয়ে গেছে, এবার স্থিতিশক্তিটা বার করব। স্থিতিশক্তির ফর্মুলা কি, এমজিএইচ। তাহলে এম এখানে কত, এখানে এমটাই তো রো, এখানে তো এমটাই রো। কেন এমটা রো বলে ফেলেছি অলরেডি, ভর আর ঘনত্ব সেম একক আয়তনের ক্ষেত্রে। তাহলে এমজিএইচ মানে এখানে কি, রো জিএইচ। এখানে এম এর জায়গায় কি বসাবো, রো বসাবো। তাহলে রো জিএইচ। তাহলে এটা এইচটা কি, এইচটা হলো হচ্ছে ওই বিন্দুর উচ্চতা। মানে ওই বিন্দুর উচ্চতা কিরকম, ধর মানে আর কি, এখান থেকে তুই মাপছিস, তো এখান থেকে এই বিন্দুর একটা উচ্চতা আছে এইটুকুটা। আবার একইভাবে ধর এই বিন্দুর ক্ষেত্রে তুই বল, এই বিন্দুর ক্ষেত্রে এটা হলো উচ্চতা, এই বিন্দুর ক্ষেত্রে এটা হলো উচ্চতা, এই বিন্দুর ক্ষেত্রে এটা হলো উচ্চতা। তুই যেখান থেকে মাপবি সেখান থেকে ওই বিন্দুটার যে দূরত্ব সেটাকেই আমরা উচ্চতা বলছি। ধর এখানে একটা নল আছে, তো নলের এখানে একটা তুই বিন্দু নিয়েছিস, তো তুই এখান থেকে মাপছিস, তাহলে এখানে উচ্চতাটা কত, এইটা হলো উচ্চতা। এখানে একটা বিন্দু নিলে এটা হলো উচ্চতা, এখানে একটা বিন্দু নিলে এটা হলো উচ্চতা। কি বললাম, বোঝা গেল। তুই তাহলে যেখান থেকে তুই মাপছিস সেখান থেকে ওই বিন্দুটার দূরত্বটাকেই আমরা উচ্চতা বলছি, হয়েছে তো। তাহলে এখানে উচ্চতাটা কত, এইচটা হলো এখানে হচ্ছে উচ্চতা, এইচটা হলো উচ্চতা। উচ্চতাটা কোথা থেকে, যেখান থেকে তুই মাপছিস সেখান থেকে ওই বিন্দুটার দূরত্বটাকে আমরা উচ্চতা বলছি, ঠিক আছে। সেখান থেকে ওই বিন্দুটার যে উচ্চতা সেটাকেই আমরা এইচ বলছি। তো রো জি এইচ, স্থিতিশক্তিটা হলো রো জি এইচ। এবার হচ্ছে আমরা আসবো চাপ শক্তির বিষয়েতে। চাপ শক্তির বিষয়তে আমরা এবার কিন্তু আসবো, চাপের বিষয়ে আসবো। তো চাপ শক্তিটা কি, চাপকে আমরা তো পি দিয়ে বলি, চাপকে তো আমরা পি দিয়ে বলি। তাহলে ওই বিন্দুতে চাপটাই তো চাপ শক্তি। এই বিন্দুতে স্থিতিশক্তি বার করলাম হাফ রো ভি স্কোয়ার, এই বিন্দুতে ভুল বলছি, এই বিন্দুতে গতিশক্তি বার করলাম হাফ রো ভি স্কোয়ার, এই বিন্দুতে স্থিতিশক্তি বার করলাম রো জি এইচ। আর এই বিন্দুতে চাপ শক্তিটা আমি ধরে নিচ্ছি পি, চাপটাকে আমি কি ধরছি, পি ধরে নিচ্ছি। তাহলে চাপটাকে আমরা সাধারণত পি ধরে থাকি, প্রেসার, পি ফর প্রেসার। তা চাপটাকে আমরা পি ধরে নিচ্ছি, তা চাপ শক্তিটা আমরা কি ধরলাম, পি ধরলাম। চাপ এখানে এই বিন্দুতে চাপ যেটা সেটাই তো চাপ শক্তি, এই বিন্দুতে বিন্দুতে যেটা চাপ সেটাই হলো চাপ শক্তি, তাই আমি সেই চাপটাকে পি ধরে নিচ্ছি, বোঝা গেল। এবার বার্নৌলির উপপাদ্য অনুযায়ী, বার্নৌলির উপপাদ্য অনুযায়ী কি, বার্নৌলির উপপাদ্য অনুযায়ী এই তিনটের সমষ্টি ধ্রুবক, তাই কিনা বল। বার্নৌলির উপপাদ্য কি বলছে, বার্নৌলির উপপাদ্য এটাই তো বলছে যে হাফ রো ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, এটা হলো হচ্ছে গতিশক্তি, এটা হলো হচ্ছে তো স্থিতিশক্তি, আর এটা হলো হচ্ছে তো চাপ শক্তি। তাহলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক, এটাই বার্নৌলির উপপাদ্য বলছে। আর আমি সেটাই তো আগেও লিখেছিলাম, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক। তাহলে দেখ আমি এখানে কিন্তু সেম জিনিসটা করেছি। বার্নৌলির উপপাদ্য কি বলছে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক। এটা হলো গতিশক্তি, এটা হলো স্থিতিশক্তি, এটা হলো চাপ শক্তি। তাহলে এই তিনটে সমষ্টি কিন্তু ধ্রুবক হবে, মানে এই তিনটে অপরিবর্তন যোগ্য হবে, অপরিবর্তিত হবে, মানে এটা কোনো বিন্দুতে চেঞ্জ হবে না, সব বিন্দুতে এই তিনটে যোগফল সেম হবে। এটা হলো হচ্ছে বার্নৌলির উপপাদ্য। নিশ্চয়ই আশা করছি বোঝা গেছে। এটাই হলো হচ্ছে বার্নৌলির উপপাদ্য, আর এটা হলো হচ্ছে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ, ঠিক আছে। এটাকে আরো সোজা করে লেখা যায়, সেটাকে দেখছি আমরা, এটাকে আমরা কিভাবে লিখবো দেখ। কি ছিল,
হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান ধ্রুবক। এটা তো ছিল, এটা ছিল। আমি এখানে কি করছি দেখ, এখানে কি আছে হাফ রো, সামনে কি আছে বল হাফ রো, তাহলে সামনে আছে হাফ রো, তো তুই কি করবি রোজি দিয়ে ভাগ করে দিবি। কি দিয়ে ভাগ করব? রোজি, প্রত্যেকটাকে রোজি দিয়ে ভাগ করব। প্রত্যেকটাকে রোজি এটা দিয়ে ভাগ করে দেবো। রো জি, রো, এটা পি, এটা রো নয়, এটা পি ছিল, এটা তো পি, এটাকে আমরা রো বলে থাকি। হ্যাঁ, এটাকে এরম এরম যেটা করছি, এরম যেটা লিখছি এটাকে রো বলি, রোজি। তুই রোটাকে রো না ধরে ডিও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। তোকে ঘনত্বকে তো ডি ধরেছিস, তুই ডিও ধরতে পারিস, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো ঠিক আছে, রোজি দিয়ে ভাগ করলাম, রোজি ধ্রুবক বাই রোজি, তাহলে রোজি দিয়ে আমি ভাগ করে দিলাম উভয় দিকে। তা রোজি দিয়ে ভাগ করলে কি হবে? এটাকে রোজি দিয়ে ভাগ করলে কি হবে? রো রো কেটে যাচ্ছে, এই রো কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার বাই টু জি, ভি স্কোয়ার বাই টু জি। এখানে দেখ এখানে এখানে কি হচ্ছে দেখ তো, এখানে তো রোজি রোজি কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু এইচ। আর এখানে কি পড়ে থাকছে? এখানে ওপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে তোর রোজি। এটা কিন্তু পি, বারবার বলছে, এটা কিন্তু পি আর এটা কিন্তু রোজি। পি বাই রোজি সমান সমান কি ধ্রুবক বাই রোজি। জিটা কি? জিটা তো অভিকর্ষীয় ত্বরণ, জি এর মানটা তো ফিক্সড, তাহলে জি কিন্তু একটা ধ্রুবক। আর রোটা কি? রোটা হলো একটা ঘনত্ব জলের, তো জলের ঘনত্ব কি কখনো চেঞ্জ হবে? তুই এখানে যে এই যেখানে প্রোভাইডার কথা বলছিস, এই প্রোভাইডার ঘনত্ব তো সেম থাকবে। তুই বার্নৌলির উপপাদ্য লাগাস আর যাই লাগাস না কেন, এই ঘনত্বটা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? যদি একটা নলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, তো তুই এখানে সব চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি বার করার জন্য কি তোর তার ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে? তা তো কখনোই সম্ভব না। ঘনত্ব ঘনত্বই থাকবে, ঘনত্ব ঘনত্বই থাকবে। তাহলে এইখানে ঘনত্ব আর এখানে এই ধ্রুবক, ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণটা হলো কি ধ্রুবক। এটা তুই ভালো করে বোঝ যে এখানে ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণটা কি ধ্রুবক। এই যেখানে রোজি আছে, রোটাও ধ্রুবক, জিটাও ধ্রুবক, তাহলে রোজির রো ইন্টু জিটাও ধ্রুবক। কি বলছি ভালো করে বোঝ, রোটা ধ্রুবক মানে ঘনত্বটা ধ্রুবক, আর জিটা তো ধ্রুবক কারণ মান জানিস 9.8, তাহলে রো ধ্রুবক, জি ধ্রুবক, তাহলে রো ইন্টু জিটাও ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে সেটা ধ্রুবকই হয়। কি বললাম বোঝা গেল? এটা তো ওপরে ধ্রুবক ছিল আর নিচেরটাও কিন্তু ধ্রুবক, রোজি কিন্তু একটা ধ্রুবক, কারণ আমরা দেখতে পাচ্ছি ওর মানটা কিন্তু চেঞ্জেবল নয়, চেঞ্জ হচ্ছে না এর মান। তাহলে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই হয়। যেমন তুই ধর 2কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 2কে 3 দিয়ে ভাগ করলে তো একটা যে কোনো সংখ্যাই হবে, 3কে 2 দিয়ে ভাগ করলেও তারা যে কোনো সংখ্যাই হবে, তাহলে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই হয়। তাহলে